হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইলেকট্রনিক্সের সেকেন্ড চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মাল্টি ভাইব্রেটর স্টার্ট করছিলাম। হ্যাঁ, আমরা জানি মাল্টি ভাইব্রেটর হচ্ছে একটা সুইচিং ডিভাইস এবং তিন ধরনের মাল্টি ভাইব্রেটরের পরিচিতি আমরা দিছিলাম। একটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর, একটা হচ্ছে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর এবং লাস্ট ওয়ান হচ্ছে বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর। সো স্টেবল, আজকে আমরা অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে ইলেকট্রনিক্স 2 ফোর্থ ইয়ারের, এবং আজকের টপিক হচ্ছে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর, ঠিক আছে? আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। ওকে, অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। তো আমরা যখন গত ক্লাসে মাল্টি ভাইব্রেটর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সো মাল্টি ভাইব্রেটর আসলে জিনিসটা কি? মাল্টি ভাইব্রেটর হচ্ছে একটা সুইচিং ডিভাইস। এবং স্টেবল জিনিসটার মানে কি? স্টেবল জিনিসটার মানে হচ্ছে সে যে কোনো একটা স্টেটে স্থির থাকবে। যেমন আমি নিজে যদি একটি সুইচ হই, সিম্পল সুইচ, তো আমি যদি অন হই তাহলে আমি সারাক্ষণের জন্যই আমি অন থাকব। আমি যদি অফ হই তাহলে আমি সারাক্ষণের জন্যই অফ থাকব, যদি বাইরে থেকে আমার উপর কোনো কাজ না করা হয়। অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর হচ্ছে, যদি মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর যদি এরকম হয় যে সে শুধুমাত্র একটা স্টেটে স্টেবল থাকবে, বা স্টেবল মাল্টি ভাইব্রেটর যদি এরকম হয় সে দুইটা স্টেটে স্টেবল থাকবে, অন এবং অফ, তাহলে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরটা কী হবে? অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরটা হবে যে সে কোনো স্টেটেই স্টেবল না, সে কোনো স্টেটেই স্টেবল না, অনতেও স্টেবল না, অফতেও স্টেবল না। এবং এটার আরেকটা নাম আমরা দেখছিলাম ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। কেন এটা ফ্রি রানিং বলা হয়? সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। ওকে, তাহলে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর ডেফিনেশনটা কি? অ্যাস্টেবল multi vibrator is a stable multi vibrator has no stable state contain only two quasi state মানে হচ্ছে অর্ধেক, হাফ, বা টেম্পোরারি হাফ বা টেম্পোরারি, এই কারণে এই স্টেটটাকে বলা হয় কোয়াসি স্টেট। A stable multivibrator has no stable state, whereas it contains only two quasi state on and off, on and off, ঠিক আছে? অন অ্যান্ড অফ, ঠিক আছে? সে কোনো স্টেটই স্টেবল না, সে দুইটা স্টেট কন্টেন করবে এবং দুইটা স্টেটই সে থাকবে। কোনো সময় অন হবে, ঠিক তারপরে মুহূর্তে অফ, ঠিক তারপরে মুহূর্তে অন, ঠিক তারপরে মুহূর্তে অন, ঠিক তারপরে মুহূর্তে অফ, ঠিক তারপরে মুহূর্তে অন, এইভাবে চলতে থাকে। নাম্বার 2, ইট হ্যাজ নো ট্রিগার ইনপুট। আমরা এখানে কোনো ইনপুট সিগন্যাল দিব না, there is no trigger input signal, কিন্তু সে অটোমেটিক্যালি অন অফ হইতেই থাকবে, ঠিক আছে? Number 3,
The output of a stable multivibrator is not sinusoidal. ঠিক আছে, আমরা যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর থেকে আমরা যে আউটপুটটা পাবো, আউটপুট যে সিগন্যালটা পাবো, সে আউটপুট সিগন্যালটা সাইনোসয়েডাল হবে না। সেটা স্কোয়ার হইতে পারে, সেটা সটুথ হইতে পারে। ঠিক আছে, আমরা জানি যে মাল্টিভাইব্রেটর আউটপুট কখনো সাইনোসয়েডাল হয় না। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই তিনটা পয়েন্ট, একটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের দেয়ার ইজ নো স্টেবল স্টেট, শুধুমাত্র অন অফ। এই মুহূর্তে যদি অন থাকে ঠিক তারপরে মুহূর্তে অফ হয়ে যাবে, এই মুহূর্তে যদি অফ থাকে ঠিক তারপরে মুহূর্তে অন হয়ে যাবে, এইভাবে ভাইব্রেট করতে থাকবে। নাম্বার 2, আমরা এই যে আউটপুটটা পাবো, এই আউটপুটের জন্য আমরা কোনো ইনপুট সিগন্যাল দেব না, ইনপুট ট্রিগার সিগন্যাল পাওয়া যাবে না। নাম্বার 3, আমরা যে আউটপুট পাবো সেই আউটপুটটা ডেফিনেটলি সাইনোসয়েডাল হবে না। ঠিক আছে, আচ্ছা। এবং আউটপুটে আমাদের অন অফ এটা খুব ফ্রিলি মুভ করতে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে হলো আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের তিনটা পয়েন্ট। এখন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে আমরা সার্কিটটা একটু ড্র করি, দেন হচ্ছে আমরা সার্কিট থেকে আমরা দেখবো যে এটা কেন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর রয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট। স্টেবল মাল্টিভাইব্রেটরে কী কী থাকে? দুইটা ট্রানজিস্টর থাকে এবং এই দুইটা ট্রানজিস্টরকে ক্রস কাপলিং করা হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রস কাপলিং। ক্রস কাপলিং, ক্রস কাপলিং।
ক্রস কাপলিং মানে কি? ক্রস কাপলিং মানে হচ্ছে যে Q1 এর বেস, এটা অবশ্যই হচ্ছে লোক আমরা দুই পাশে আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতেছি, বুঝতেই পারতেছো, এনপিএন এবং এনপিএন, ঠিক আছে? ক্রস কাপলিং মানে হচ্ছে Q1 এর বেস সামহাউ Q2 এর কালেক্টরের সাথে কানেক্টেড এবং Q2 এর বেস সামহাউ Q1 এর কালেক্টরের সাথে কানেক্টেড। সো বেস Q1 is connected to collector Q2, base Q2 is connected to collector Q1, ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় ক্রস কাপলিং। সেটা যে কোনোভাবে সংযুক্ত থাকে, যেমন Q1টা হচ্ছে Q2-র সাথে Q2-র কালেক্টরের সাথে কানেক্টেড বাই এ ক্যাপাসিটর C1 এবং Q2টা হচ্ছে Q1 এর কালেক্টরের সাথে কানেক্টেড বাই ক্যাপাসিটর C2। এখানে RC1 RC2 হচ্ছে হলো গিয়া আমাদের বায়াসিং রেজিস্ট্যান্স এবং এর উপরে হচ্ছে হলো আমরা একটা ভিসিসি সাপ্লাই দিচ্ছি। আমি কিন্তু কোনো ইনপুট সিগন্যাল দিইনি, জাস্ট হচ্ছে হলো আমরা একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। C2 এবং C1 দুটা ক্যাপাসিটর স্টেবল মাল্টি ভাইব্রেটর তৈরি করার জন্য ইনিশিয়ালি যে কোনো একটা ক্যাপাসিটর আমরা ফুল চার্জ রাখবো। যে কোনো একটি ক্যাপাসিটর ফুল চার্জ থাকবে এবং অন্য ক্যাপাসিটর ফুল ডিসচার্জ থাকবে, ঠিক আছে? তো যে কোনো একটি ক্যাপাসিটর ফুললি চার্জ থাকবে এবং অন্য একটি ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ থাকবে যদি আমরা স্টেবল মাল্টি ভাইব্রেটর বানাতে চাই। তো স্টেবল মাল্টি ভাইব্রেটরের জন্য দুইটা পয়েন্ট, একটা হচ্ছে গঠন প্রণালীতে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ক্রস কাপলিং থাকবে এবং নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ইনিশিয়ালি যে কোনো একটা ক্যাপাসিটর ফুললি চার্জ থাকবে এবং অন্য ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ থাকবে, ঠিক আছে? ফুললি ডিসচার্জ থাকবে। এমন কথা হচ্ছে যে ধরে নেই আমাদের দুইটা ক্যাপাসিটরের মধ্যে ধরে নেই C1টা ইনিশিয়ালি ধরে নেই যে C1 যে ক্যাপাসিটরটা আছে C1টা হচ্ছে ফুললি চার্জড এবং C2 ক্যাপাসিটরটা হচ্ছে ফুললি ডিসচার্জড। তাহলে C1 ক্যাপাসিটরটা যদি ফুললি চার্জড হয়, একটু খেয়াল করে দেখো, C1 ক্যাপাসিটরটা যদি ফুললি চার্জ হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস। C1 ক্যাপাসিটরটা যদি ফুললি চার্জড হয় তাহলে C1 ক্যাপাসিটরের টোটাল যে এনার্জিটা সেটা হচ্ছে আমাদের প্লাস ভিসিসির সমান হবে এবং C2 ক্যাপাসিটর যেহেতু ফুললি ডিসচার্জ তার মানে টোটাল এনার্জিটা 0 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কারণ C2 তো হচ্ছে ডিসচার্জ আর C1টা হচ্ছে ফুললি চার্জড। তো ফুললি চার্জটা সাপ্লাই হচ্ছে প্লাস ভিসি, তার মানে এটা যদি ফুললি চার্জড হয় তাহলে সে ততক্ষণ পর্যন্ত চার্জ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটার ভোল্টেজ ডিফারেন্স, এই ক্যাপাসিটরের দুই পাতের ভোল্টেজ ডিফারেন্স এই প্লাস ভিসিসির ভোল্টেজ ডিফারেন্সের সমান না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চার্জিং হইতেই থাকবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো, ট্রানজিস্টর যেহেতু সুইচ হিসেবে কাজ করে, তার মানে যদি সে অ্যাক্টিভ রিজিয়নে থাকে, স্যাচুরেশনে থাকে, তাহলে সে অন থাকবে, আর যদি কাট অফে থাকে তাহলে সে অফ থাকবে, ঠিক না? আচ্ছা, এখন এই প্লাস ভিসিসি থেকে কারেন্টটা RC1 হয়ে C2 এর ভিতর দিয়ে ক্রস কাপলিং হয়ে Q2-তে প্রবেশ করবে, ঠিক কিনা? প্লাস ভিসিসি থেকে কারেন্টটা C2 এর ভিতর দিয়ে
ক্রস কাপলিং হয়ে Q2 এর বেজে প্রবেশ করবে, ঠিক না? Q2 এর বেজে প্রবেশ করবে। তাহলে আমরা এখানে কি কারেন্ট পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে বেস কারেন্ট, কারণ এটা তো ডিভিশন হয়ে এখান দিয়েও আসবে, আবার এখান দিয়েও আসবে। প্রথমে হচ্ছে গিয়ে C2টা যেহেতু টোটালটাই ডিসচার্জ, সো প্লাস VCC থেকে কারেন্টটা C2 এর ভিতর দিয়ে ক্রস কাপলিং হয়ে তার বেজে আসবে, Q2 এর বেজে আসবে, ঠিক আছে? তাহলে Q2 এর যখন বেজে আসবে তখন আমরা এখান থেকে একটা বেস কারেন্ট পাবো, ঠিক কিনা? তাই না? তখন সেখানে হচ্ছে লোকে আমরা একটা বেস কারেন্ট পাবো। এখন ইনিশিয়ালি C1টা যেহেতু চার্জ ছিল, সে কি করবে? সে এখান থেকে এনার্জি দিতে থাকবে। যেহেতু C1টা ইনিশিয়ালি ফুললি চার্জ ছিল, প্লাস VCC এনার্জি ছিল, সে এখান থেকে চার্জ দিতে থাকবে। কোথায় দিতে থাকবে? কালেক্টরে দিতে থাকবে, কন্টিনিউয়াসলি ঢোকাইতে থাকবে। এবং এখান থেকে সে যেহেতু এটা পজিটিভ, এবং আমার যেহেতু NPN ট্রানজিস্টর, তা সে এখান থেকে এনার্জি দিতে থাকবে। এনার্জি দিতে থাকতে থাকতে C1টা আস্তে 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 ডিসচার্জ হয়ে যাবে। এখন Q2 যেহেতু এখান থেকে কারেন্ট পাইছে, একটা বেস কারেন্ট পাচ্ছে, C2 থেকে সে বেস কারেন্ট পাচ্ছে IB, আর C2 থেকে সে কালেক্টর কারেন্ট পাচ্ছে IC। তাহলে এখানে যেহেতু বেস কারেন্ট উপস্থিত, কালেক্টর কারেন্ট উপস্থিত, সো ডেফিনেটলি এখানে তার একটা এমিটার কারেন্টও থাকবে, এক্সিস্ট। যখনই এমিটার কারেন্ট পাবে তখনই Q2টা কি হয়ে যাবে? অন হয়ে যাবে, ঠিক কিনা? ওকে, একটু খেয়াল করে দেখো, C1 এর এই পার্টটা কিন্তু নেগেটিভ, যেটা কিনা Q1 এর বেজের সাথে ক্রস কাপলিংয়ে আছে। ওকে, Q1 এর বেজের সাথে ক্রস কাপলিংয়ে আছে। যখন সে Q1 এর বেজের সাথে ক্রস কাপলিংয়ে আছে, এটা যেহেতু NPN ট্রানজিস্টর, এবং বেসিক্যালি এই ট্রানজিস্টরটাকে যদি অন করতে হয় তাহলে আমার বেস জাংশনটাকে আমাকে কি করতে হবে? বেসটাকে আমাকে ফরওয়ার্ড বায়াসে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে C1 এর নেগেটিভ এটার পজিটিভের সাথে সংযুক্ত, যার কারণে এটা রিভার্স বায়াস হওয়ার কারণে Q1টা এই সময়ে কি থাকবে? অফ থাকবে। Q1টা এই মুহূর্তে অফ থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো, C1 থেকে এনার্জি পাস হওয়ার কারণে, যেহেতু C1টা ইনিশিয়ালি চার্জ ছিল, যার কারণে সেখান থেকে এনার্জি পাস হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি C2 এর ভিতর দিয়ে প্লাস VCC এসে আমার বেস কারেন্ট হিসেবে ঢুকতেছে বেজে, আর এখান থেকে C2 থেকে কালেক্টর কারেন্ট কালেক্টরে ঢুকতেছে। আর ধীরে ধীরে কি করতেছে? এখান থেকে এনার্জি সে লস করতেছে। তাহলে এনার্জি যদি লস করতে থাকে, এটা চার্জিং থেকে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাচ্ছে। ওই সময় আবার কি হচ্ছে? যার কারণে আমি বেস কারেন্ট পাচ্ছি, কালেক্টর কারেন্ট পাচ্ছি, যার কারণে এখান থেকে আমরা এমিটার কারেন্টও পাবো। এখানে কি হচ্ছে? এটা যেহেতু হচ্ছে লোকে আমার C1 এর সাথে সে রিভার্স বায়াসে আছে, যার কারণে Q1 এর বেস কোনো কারেন্ট পাবে না। যদি Q1 এর বেস যদি কোনো কারেন্ট না পায়, তাহলে ওই মুহূর্তে Q1টা হচ্ছে অফ। ওকে, ফাইন। তাহলে সে তো আস্তে আস্তে এনার্জি হারাচ্ছে, C1 এর ভিতর দিয়ে প্লাস VCC যাচ্ছে। এখন কি হচ্ছে? C2টা ধীরে ধীরে চার্জড হচ্ছে। তাহলে ইনিশিয়ালি C1 ফুললি চার্জ ছিল, সেটা আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। C2টা ডিসচার্জ ছিল, এটার মধ্য দিয়ে প্লাস VCC থেকে কারেন্ট এসে সেটা ধীরে ধীরে চার্জ হচ্ছে। তার মানে C1 এর পোটেনশিয়াল কমতেছে, এবং এটা ধীরে ধীরে চার্জ হওয়ার কারণে C2 এর পোটেনশিয়াল ধীরে ধীরে বাড়তেছে। কথা ক্লিয়ার? এখন C2টা কি হচ্ছে? চার্জ হচ্ছে, C1টা ডিসচার্জ হয়ে যাচ্ছে। তাহলে C2 যদি চার্জ হয়, তাহলে এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো। C1টা তখন ওই মুহূর্তে ডিসচার্জ হয়ে গেছে। কথা ক্লিয়ার? এখন দেখো, যখন C2 চার্জ হয়ে যাচ্ছে,
তখন C2 যখন চার্জ হয়ে যাচ্ছে, C1টা যখন ডিসচার্জ হয়ে যাচ্ছে, তখন একই প্রসিডিউর, প্লাস বিসিসি থেকে কারেন্টে এসে C1-এর ভিতর দিয়ে এসে এটার বেজে কারেন্ট যাচ্ছে, তার মানে সে বেজ কারেন্ট পেল। প্লাস বিসিসি থেকে এখান থেকে আর C1 দিয়ে সে কালেক্টর কারেন্ট পাচ্ছে, তার মানে কালেক্টর কারেন্টও পেল। তাহলে বেস কারেন্ট পাচ্ছে, কালেক্টর কারেন্ট পাচ্ছে, এবং যার কারণে সে এমিটার কারেন্ট পাবে, যার কারণে তখন Q1টা অন স্টেটে চলে গেল। কথা ক্লিয়ার? Q1টা অন স্টেটে চলে গেল। Q1 যখন অন স্টেটে চলে গেল, তখন Q2 কি হচ্ছে, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। Q1টা যখন অন স্টেটে চলে গেল, তখন Q2 কি হচ্ছে দেখো, Q2-র বেস ক্যাপাসিটর নেগেটিভের সাথে কানেক্টেড। তো ক্যাপাসিটর নেগেটিভের সাথে যদি কানেক্টেড হয়, তাহলে কি হচ্ছে, এটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে, যার কারণে Q2 তখন অফ স্টেটে চলে গেল, অফ হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে যখন Q1টা অন হচ্ছে C1-এর মাধ্যমে, তখন C1-এর পট বা পটেনশিয়াল ধীরে ধীরে বাড়তেছে, C1টা চার্জ হচ্ছে। আর যখন Q2 C2 থেকে সাপ্লাই পাচ্ছে এনার্জি, তখন C2টা ধীরে ধীরে তার এনার্জি কমাচ্ছে, যার কারণে তার পটেনশিয়াল ডিফারেন্স কমতেছে। তাহলে তখন C1টা আবার চার্জ হচ্ছে এবং C2টা ডিসচার্জ হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এইভাবে আমার ট্রানজিস্টরটা বা ট্রানজিস্টর দুইটা ধীরে ধীরে অন অফ, অন অফ, অন অফ, অন অফ, অন অফ। যখন Q2 অন থাকতেছে, তখন Q1 অফ হয়ে যাচ্ছে ডিউ টু রিভার্স বায়াসিং। যখন Q1 অন থাকতেছে, তখন Q2 অফ হয়ে যাচ্ছে ডিউ টু সেম রিজন, রিভার্স বায়াসিং। যার কারণে সে কোনো স্টেটে স্টেবল থাকবে না। আমি জাস্ট কী করতেছি, এখান থেকে প্লাস বিসিসি সাপ্লাই দিচ্ছি, আর অন্য কোনো কিছু আমি করি নাই। সে অটোমেটিক্যালি অন অফ, অন অফ, অন অফ, অন অফ, অন অফ এভাবে ফ্রি রান করতেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। যার কারণে এটাকে বলা হচ্ছে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। পরে দেরি করে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। ওকে, তাহলে আমি যদি ইনিশিয়ালি কোনো ক্যাপাসিটরকে যদি আমি চার্জ না করে দিই, তাহলে কি এই প্রসিডিউরটা সংঘটিত হবে না। সে অ্যাট এ টাইম দুইটা ক্যাপাসিটরকে চার্জিং বা দুইটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে পারবে না ওই ভিসিসি সাপ্লাই দ্বারা। প্রথমে যদি আমরা একটা ইনিশিয়ালি কোনো একটা ক্যাপাসিটরকে চার্জ করে দিই, তাহলে সে ধীরে ধীরে এনার্জি হারাইতে থাকবে এবং অন্য ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে সেই ক্যাপাসিটরটা ধীরে ধীরে চার্জ হইতে থাকবে। যার কারণে সে যখন অন স্টেটে থাকে, কোনো একটা ট্রানজিস্টর যখন অন স্টেটে থাকবে, তখন ওই ট্রানজিস্টরের সংশ্লিষ্ট যে ক্যাপাসিটর, যেটা কিনা ক্রস কাপলিংয়ের সাথে অন্য ট্রানজিস্টরের সাথে লাগানো, সেই ক্যাপাসিটরটা ধীরে ধীরে এনার্জি হারাবে। আর এই ট্রানজিস্টরটাকে অন করার জন্য যে ক্যাপাসিটরের সাথে সে কানেক্টেড, বেস কানেক্টেড, সেই ক্যাপাসিটরটা ধীরে ধীরে চার্জ হতে থাকবে এবং তার মধ্যে দিয়ে সাপ্লাই পেয়ে সেটা অন স্টেটে চলে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্রসিডিউর। তো আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের জন্য ইনিশিয়ালি আমাদের কোনো একটা ক্যাপাসিটরকে চার্জড হইতে হবে। আচ্ছা, এবার আসো ভি আউটপুট। আমরা কি পরিমাণ ভি আউটপুট পাবো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে? আমরা কি পরিমাণ ভি আউটপুট পাবো? ভি আউটপুটটা আমি দুইটার থেকে যে কোনো একটা থেকে আমরা বের করতে পারি, কোনো প্রবলেম নেই। এখন ধরো এখানে ভি আউটপুটটা সে যেহেতু ইনিশিয়ালি অফ ছিল, তার মানে তার ভোল্টেজ হচ্ছে, আমি কার এগেনস্টে কাকে আমি নিচ্ছি, আমি ধরো গ্রাফ যখন আমরা প্লট করব, তখন ভোল্টেজের এগেনস্টে টাইমকে নিচ্ছি। তাহলে সে অফ ছিল, তারপর অনে গেল, অনে সে কিছুক্ষণ থাকলো, তারপর আবার অফে চলে আসলো, আবার সে কিছুক্ষণ থাকলো, আবার অনে গেল, আবার সে কিছুক্ষণ থাকলো, আবার অফে চলে আসলো,
ঠিক আছে? সো এইভাবে জিনিসটা রান করতেছে। সে যখন অফে থাকবে তখন এটার ভি আউটপুট কি হবে? সে যখন অফে থাকবে, ইনিশিয়ালি সে যখন অফে থাকবে তখন তো এটা অন থাকবে, তার মানে আমার তখন গ্রাফটা হবে এরকম, একটা যদি অফ থাকে তাহলে আরেকটা অনে থাকবে, ঠিক এই মুহূর্তে যখন সেটা অফে চলে যাবে তখন সেটা অনে চলে যাবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে লোকে এটা অন অফ, ঠিক অন অফ, ইনিশিয়ালি সে ছিল অফে, যার কারণে এটা অন, বা হোয়াট এভার তুমি উল্টা করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ভি আউটপুটের জন্য যখন C1 ফুললি চার্জড, C1 যখন ফুল চার্জড, C2 ডিসচার্জ, ফুল ডিসচার্জড, তখন আমাদের কারেন্টের ডাইরেকশনটা কীরকম হয়? প্লাস ভিসিসি থেকে আরসি হয়ে ক্যাপাসিটরে আসলো, ক্যাপাসিটরে এসে ট্রানজিস্টরটা, তারপরে সে গ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লোকে RC1, এটা হচ্ছে C2। ঠিক আছে? বা এটাকে আরসি ধরেই করো, বা আরসি ধরেই করো এটাকে, তাহলে তোমার আর 1-2 নিয়ে ঝামেলা লাগবে না। ঠিক আছে? আরসি, তাহলে এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে C2, এটা হচ্ছে ট্রানজিস্টর। তাহলে এখান থেকে কারেন্ট কীভাবে পাস করবে? প্লাস ভিসি থেকে C2-তে আসবে, গ্রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে বেজের ক্ষেত্রে, বেজে কারেন্ট আসলো। কালেক্টরে কারেন্ট কীভাবে আসবে? প্লাস ভিসিসি থেকে, প্লাস ভিসিসি, এটা প্লাস ভিসিসি, আমরা জাস্ট হচ্ছে লোকে কারেন্টের ডাইরেকশনটা দেখতেছি, থেকে C1-এ আসলো, এরপর ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে R1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1। ঠিক আছে? না, প্লাস ভিসিসি থেকে C1, কালেক্টরের কারেন্টটা, তাই না? কালেক্টরের কারেন্টটা, তাহলে কালেক্টরের কারেন্টটা, Q2-র কালেক্টরের কারেন্টটা R1 থেকে এসে এখানে আসলো। এটা হচ্ছে লোক Q2, এটা বেজের কারেন্ট, ওই যে C2 থেকে বেজে ঢুকলো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লোক কালেক্টরের কারেন্ট, C1 থেকে কালেক্টরে ঢুকলো। তাহলে এটার কারেন্টের ডাইরেকশনটা কীরকম হবে? এটার কারেন্টের ডাইরেকশনটা হবে এরকম, এটা গ্রাউন্ডে ছিল, এটা কালেক্টরের ডাইরেকশনটা হবে এরকম। ঠিক আছে? ঠিক একই রকমভাবে এটা হচ্ছে লোকে যখন Q2-টা অন স্টেটে থাকবে, Q2-টা ইনিশিয়ালি যখন অন স্টেটে থাকবে, Q2-এর জন্য অন স্টেটে থাকবে। ঠিক আছে? ঠিক Q1-এর জন্য আমরা কারেন্টের ডাইরেকশন এরকমভাবে দেখাইতে পারি, ঠিক কি না? Q1-এর জন্য আমরা কারেন্টের ডাইরেকশনটা এভাবে দেখাতে পারি। সো এটাই হচ্ছে লোকে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, এবং অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে আমাদের কী কী কন্ডিশন, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম, এবং কীভাবে সে অন স্টেট অফ স্টেটে থাকে, এবং তার থেকে আমাদের আউটপুটটা কীরকম হবে। আমরা দুইটা থেকে যে কোনো একটা থেকে আমরা আউটপুট নিতে পারি। আমার যে এটা থেকে নিতে হবে নট নেসেসারিলি, এটা থেকেও নিতে পারি, এটা থেকেও নিতে পারি, যে কোনো দুইটা থেকে আমরা আউটপুট নিতে পারি, এবং আউটপুটটা ডেফিনেটলি এটা সাইনোসয়েডাল হবে না। এটা মাল্টিভাইব্রেটরের গঠনগত একটা প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে লোকে আমরা সেটা সাইনোসয়েডাল ওয়েভ পাই না। যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ পাই না, সো আমার এখানে হচ্ছে লোকে আমরা ডিজিটাল স্কোয়ার ওয়েভ পাচ্ছি, এবং ওয়েভের জন্য
কিউ টুটা যদি কোনো একটা সময় যদি অফ স্টেটে থাকে তাহলে ওই মুহূর্তে হচ্ছে লোক কিউ ওয়ানটা অন স্টেটে থাকবে, কিউ টুটা যদি কোনো একটা মুহূর্তে অন স্টেটে থাকে তাহলে ওই মুহূর্তে সেটা অফ স্টেটে থাকবে। তো এটাই হচ্ছে লোকে আমাদের স্টেবল মাল্টি ভাইব্রেটর। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য মাল্টি ভাইব্রেটরগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।